শোনো, আমরা we are learning a language, তাই তো? And this language is not our mother tongue. এই ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা নয়। মাদার টাং মানে মাতৃভাষা, এটা বোধহয় অনেকে জানে না। মাতৃভাষাকে ইংলিশে বলা হয় মাদার টাং। And this class is now on English language. English is a foreign language. It is an internationally important language. জানো ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কথাটার মানে কি? ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা। অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন অফ মডার্ন পিরিয়ড। আধুনিক যুগের মডার্ন এজের একটা খুব যোগাযোগের খুব মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার কতগুলো উপাদান আছে, সব জিনিসের একটা উপাদান থাকে। তো ল্যাঙ্গুয়েজ ইজ লাইক অ্যান ইনস্ট্রুমেন্ট। ল্যাঙ্গুয়েজ একটা টুল বা যন্ত্রের মতো। যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে আমাদের সভ্যতাটা এত বিকশিত হতো না। একটা জিনিস কল্পনা করে দেখো তো, সব কিছু আছে, সব আছে, আমাদের মুখে কথা নেই, তাহলে কেমন ব্যাপারটা দাঁড়াতো? তাহলে গোবার রাজ্য হয়ে যেত। তাহলে ভাষা আমরা মুখে বলে পরস্পরের সঙ্গে যোগাযোগ করি। ভাষা ব্যবহারের মূল উদ্দেশ্যটা কি? আমরা যোগাযোগ করি। যোগাযোগ মানে হচ্ছে আমরা ভাবের আদান প্রদান করি। এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি মানে একটা বিষয় তোমাদেরকে ওয়াকিবহাল করার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করছি। তার শুরুতে আমি কথাগুলো বললাম, উই আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ নট আওয়ার মাদার টাং, মাতৃভাষা নয়। উই আর ট্রাইং টু লার্ন English language and it is an important language of communication. এরপরে কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম উপাদান। কেউ বলতে পারবে ল্যাঙ্গুয়েজের উপাদান বলতে কি বোঝায়? ল্যাঙ্গুয়েজ কি নিয়ে তৈরি? একটু বোঝাতে পারবে তোমরা বলতে? জল, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। ল্যাঙ্গুয়েজ কি দিয়ে তৈরি? ল্যাঙ্গুয়েজ ভাষা দিয়ে তৈরি। ল্যাঙ্গুয়েজ শব্দ দিয়ে তৈরি, ওয়ার্ড। এটুকু তো বলাই যায়। কি যে কোনো ভাষা, প্রত্যেক ভাষার কোনো ওয়ার্ড আছে, কিন্তু ওয়ার্ড তৈরি হয় কিভাবে? না, ওয়ার্ড তৈরি হয় লেটার দিয়ে। লেটার, কতগুলো লেটার মিলে ওয়ার্ড ডাইরেক্ট তৈরি হয় না সব সময়। তার আগে একটা স্টেজ আছে, এটাকে বলে সিলেবেল। সিলেবেল তোমাদের ল্যাঙ্গুয়েজ পিরামিড লিখেছি না ওই সেকশনে? তাহলে তোমাদের তো বলা উচিত, এরা নয় পড়েনি। ল্যাঙ্গুয়েজ পিরামিড বলে একটা জিনিস আমি তো দেখাই, যে শব্দটা এলো কি করে। আর শব্দ আসছে, শব্দের আগে ওয়ার্ড, শব্দ মানে ওয়ার্ড, ওয়ার্ডের আগে কি আসছে? না সিলেবেল। সিলেবেলের আগে কি আসছে? লেটার। এটা তোমরা বললে লেটারটা কোথা থেকে আসে? দারুণ কনসেপ্ট, যদি ধরতে পারো ভালো লাগবে। লেটার আসে কোথা থেকে? লেটার কি করে তৈরি হলো? অক্ষর না, আমরা যে সাউন্ড ধ্বনি তৈরি করি তার লিখিত রূপ হচ্ছে লেটার, ঠিক কি না? কা, খা, খা, কাটা হচ্ছে সাউন্ড। যখন আমরা ইংলিশে কে দিয়ে লিখছি, বাংলায় ক লিখছি, ওইটা হচ্ছে অক্ষর বা লেটার। একজন ছেলেকে আমি দেখতে পাচ্ছি এই ক্লাসের মধ্যে টোটাল সে একাই কথা বলে যাচ্ছে। আমি তাকে সতর্ক করছি, কিন্তু একজন ছেলেকে আমি লক্ষ্য করছি সে অনবরত কথা বলে যাচ্ছে। বোঝা গেল সাউন্ড বা ধ্বনির লিখিত রূপ হচ্ছে লেটার। ঠিক আছে, আমি আর গোটা বেশি যাচ্ছি না। আচ্ছা, আমরা গোয়ারা বা বাচ্চারা যখন কথা শেখে না, তখন তারা কিভাবে কমিউনিকেট করে, মানে যোগাযোগ করে? ইশারা এবং সাউন্ড করে, ঠিক কি না? সেই সাউন্ডের লিখিত রূপ লেটার, লেটার থেকে সিলেবেল, সিলেবেল থেকে ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয়? ল্যাঙ্গুয়েজ বলতে পারে, কিন্তু আমাদের গ্রামারের ভাষায় বললে ফেজ। ফেজ
PHRAG ফেজ। ফেজ মানে হচ্ছে পথ সমস্যা, ঠিক আছে? ফেজ। মর্নিং ইজ আ ওয়ার্ড, কিন্তু ইন দা মর্নিং একটা ফেজ। ইন দা মর্নিং মানে কি? সকালবেলায়। নাইট একটা ওয়ার্ড, কিন্তু অ্যাট নাইট রাত্রিবেলায় এটা একটা ফেজ। আর তো আমরা টেক্সট বই পড়তে গেলে দেখবে হামেশাই আমরা এরকম ফেজ পাই। একটা যে বাক্য আমরা পড়ি না, ওর মধ্যে অনেকটাই ফেজ থাকে। ফেজ হচ্ছে মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ড। এবারে কতগুলো ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করলে এবং তার মধ্যে একটা ভাব থাকে, ফাইনিট ভাব, সমাপিকা ক্রিয়া, তখন সেটা আমাদের মনের পুরো ভাবটা প্রকাশ করে। তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডটাকে বলা হচ্ছে সেন্টেন্স। বাক্যটাকে বলে জানা অনেকেই পড়েছে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের পূর্ণ ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। তো সেটাই ইংলিশে বললে কি হয়, when some words are placed side by side and they express a complete meaning, it is called a sentence. তাহলে সেন্টেন্স হতে গেলে শুধু কতগুলো ওয়ার্ড বসালে হবে না, তার মধ্যে একটা সেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে কি থাকবে না, একটা ভাব থাকবে। এবং সেই ভাবটা এমন হবে সেটা অর্থটাকে কমপ্লিট হয় বোঝাবে। যদি কমপ্লিট না বোঝায় তাহলে সেটাকে ভাব বলবে, কিন্তু সেটাকে বলা হবে নন ফাইনিট ভাব, বাংলায় বললে অসমাপিকা ক্রিয়াপদ। আর যখন সেই ভাবটা দিয়ে ওয়ার্ডের অর্থ কমপ্লিট হয় তখন দেখাতে ফাইনিট ভাব। এই ফাইনিট ভাব, নন ফাইনিট ভাব, এ কথাটা জানতেই হবে ক্লজ শিখতে গেলে। বোঝা গেল কথাটা? তাহলে দুটো কথা মনে রাখতে হবে, ফাইনিট ভাব, নন ফাইনিট ভাব। যদি আগে নাও শোনো তাহলে এখন মনে রাখতে হবে। আমি লেখাবো পরে, শুনে নাও আগে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি না, আমরা ক্লজ সম্পর্কে শিখবো বা জানবো। তাহলে ক্লজ আসছে, আমরা সেন্টেন্স মধ্যে গেছি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, এটা মনের কমপ্লিট ভাব প্রকাশ করবে। তখনই যখন ওই দুটো ওয়ার্ডসের মধ্যে একটা ভাব থাকবে এবং সেই ভাবটা হবে ফাইনিট ভাব। তাহলে ফাইনিট যদি ভাব হয় তাহলে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভাবে বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর তাহলে ফাইনিট ভাব থাকে, নন ফাইনিট ভাবও এত ভালো আছে, অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, করিয়া, খাইয়া, যাইয়া, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? এবারে আমরা আসছি, তাহলে এই যে সেন্টেন্সের কথা বললাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সহজ সরল বাক্য। এইখানে একটা জিনিস জানতে হবে, বাক্যকে দুই দিক থেকে ভাগ করা যায়, একটা অর্থগত দিক থেকে, একটা গঠনগত দিক থেকে। তোমাদের ম্যাডাম কি বলেছে এটা? যদি ক্লাস পড়ায় বা ইত্যাদি জানো কি না, এদের কিন্তু শেখানো হয়েছে। কিন্তু তোমরা বলতে পারবে বাক্যকে কোন কোন দিক থেকে ভাগ করা হয়? একবার কিন্তু আমি বলে ফেলেছি, বাক্যকে কোন কোন দিক থেকে ভাগ করা যায় বলো। হ্যাঁ, বাক্যকে অর্থগত এবং গঠনগত দিক থেকে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং ভাগ করকম, বাক্য করকম, অ্যাকর্ডিং টু মিনিং এই। হ্যাঁ, অর্থগত ভাবে যে ভাগগুলো হয় করকম, সেটা বলো না। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ বা কোশ্চেন, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ। এই যে পাঁচটা ভাগ, এটা ন্যারেশন শেখাতে লাগে। তোমাদের ক্লাসটা এমন একটা ক্লাস যেটাতে ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল যে টপিকসগুলো বা ফাংশনগুলো আলোচনা হবে। শুরু 7-এ কিছু হয়, এই যে আরো ইম্পর্টেন্ট। এই ক্লাসটা বহু মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে। তাহলে এই ক্লাসে বেশি করে 7-এ কিন্তু ন্যারেশন ছিল, ঠিক আছে, জানি না। এই যে ন্যারেশন আরো ভালো করে শিখতে হবে, ক্লাসটা এই ক্লাসে ইন্ট্রোডিউস হবে। যাই হোক, তাহলে আমরা অর্থ অনুসারে 5টা ভাগ জানলাম, আর গঠন অনুসারে 3টে ভাগ। ঠিক কে বলতে পারবে? গঠন অনুসারে বাক্য 3টে ভাগ হয়। এদের সব হয়েছে কিন্তু এখন মুখ রাখতে পারছে না। গঠনগত ভাবে বাক্য 3 রকম, বলতে পারবে কি কি বলো? বলো। গুড, দ্যাট দুজন বললো, ঠিক আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমরা যারা জানতে শুনলে আপাতত, পরে আমি আলোচনা করছি। তাহলে গঠনগত দিক থেকে বাক্য 3 রকম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদের ক্লজ যে জিনিসটা শিখতে চলেছি সেটা কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সঙ্গে রিলেটেড। সাধারণভাবে বলা হয় সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ নেই। আই হ্যাভ এ রেড পেন, এটা সহজ সরল বাক্য,
আমার একটা লাল কলম আছে, এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়, কারণ এই বাক্যের মধ্যে একটাই ফাইন ভার্ব আছে, হ্যাভ, একটাই ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স। কিন্তু এই বাক্যটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখতে পারি। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড। আমার একটা কলম আছে যেটা হয় লাল। এই বাক্যটা একটু বড় মতো হয়ে গেল, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মিনিং কিন্তু সেম। আর আই হ্যাভ এ পেন অ্যান্ড ইট ইজ রেড, এই বাক্যটা একই মানে কিন্তু একটু অন্যরকম লেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, আমি লিখবো, বোর্ডে লিখবো, এখন মন দিয়ে শুনে নাও। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম, একটা বাক্য নিলাম, সেই বাক্যের মধ্যে একটা বাক্যকে আমরা আরো দুরকম ভাবে লিখলাম। আই হ্যাভ এ রেড পেন, আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, আর একটা লিখলাম আই হ্যাভ এ পেন অ্যান্ড ইট ইজ রেড। তাহলে শেষের দুটো বাক্য, প্রথমটাকে বলা হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন ক্লজ জিনিসটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে বা প্রচলিত বা আদি গ্রামার অনুসারে ক্লজ সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ নেই। ক্লজ আছে এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে, ক্লজ কাকে বলে না, ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, যার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকে। করতে ব্যস্ত বাবা তুমি এখন, দিস ইজ নট ডিজায়ারেবল, এটা আকাঙ্ক্ষিত নয়। ফার্স্ট বেঞ্চে বসে বসে তুমি অন্য কিছু করবে, দাঁড়াও, এতক্ষণ যা আলোচনা করেছি তোমাকে বলতে হবে, যদি বলতে পারো তাহলে আমি সমর্থন করবো। বলো, সাউন্ড থেকে কি তৈরি হয়? তোমরা যারা পারবে হাত তুলবে। সাউন্ড বা ধ্বনি থেকে কি তৈরি হয়? গুড, দাঁড়াও, বলো। গুড, ধ্বনির লিখিত রূপ হচ্ছে সাউন্ড বা ধ্বনির লিখিত রূপ হচ্ছে লেটার। কতগুলো লেটার দিলে কি তৈরি হয়? বলো না, তারা একটা স্টেজ আছে, বলো না। গুড, শুনেছো সবাই? সিলেবেল, সিলেবেলকে বাংলায় বলা হবে, সবাই বলছো, তুমি বাংলা জানো, শব্দাংশ। ঠিক আছে, সিলেবেলের পরে বড় বড় ইউনিটটা কি ভাষার ইউনিট? ওয়ার্ড। ওয়ার্ড মানে একটা সিলেবেল হতে পারে, একাধিক সিলেবেল হতে পারে। সিলেবেল জিনিসটা কি? ফাদার, ফা একটা সিলেবেল, দার একটা সিলেবেল, বুঝেছো? পেন্সিল, পেন আর সিল, পেন একটা ওয়ার্ডও বটে, আবার সিলেবেলও বটে। ঠিক আছে, এইটা ওখানে বিশেষ আলোচনা করবো না, আমাদের বিষয় কিন্তু ক্লজ। কি শুনেছো এগুলো? কতগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয়? কতগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয়? তোমরা হাত তোলো। পি কে একটা ওয়ার্ড করেছিল, পি। না, বলো না। গুড, ফেথ, পি এইচ আর এস টি, ফেথ। ঠিক আছে, ফেথকে বাংলায় বলা হয় পদ সমষ্টি। ঠিক আছে, আর কতগুলো ওয়ার্ড মিলে যদি মনের মনোভাব প্রকাশ করে তাদের ফাইনাল ভাব থাকে, তখন তাকে বলা হচ্ছে ক্লজ, সরি তাকে বলা সেন্টেন্স। সেই সেন্টেন্স দুভাবে ভাগ হয়, একটা অর্থ অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে তিন রকম হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর হচ্ছে আমরা কি আলোচনা করেছি না, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স ক্লজ থাকে। তোমরা কি বলো? ল্যাঙ্গুয়েজ পিরামিডটা লিখছি না তাহলে আমি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ পিরামিড পরে কখনো বাড়ি পাওয়া, আমি লিখে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে চিন্তা নেই, ওদেরও লেখা আছে। তাহলে আমি সেন্টেন্স থেকে ক্লজটা দেখাই, বসো। তাহলে আমরা যদি বললাম একটা, তাহলে আমাদের বিষয় হচ্ছে ক্লজ। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু মনে করছি। আই হ্যাভ রেড পেন, এটা কি সেন্টেন্স? সেন্টেন্স, সরল বাক্য। হ্যাঁ, আই হ্যাভ আ পেন। এই ক্লজ করিয়েছিলাম তোদের সেকশনে? আরে সালে ঠিক আছে, ঠিক আছে। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। স্যার আপনি ডেট ভুলে লিখেছেন। আমি ব্রেক লিখি তো, স্যার দেখেন আমি লিখি। ঠিক আছে, দেখো এটা কমপ্লেক্স আর কম্পাউন্ড করলে আগে বোঝার দিকে তো নজর দাও, আর লেখা দরকারই খুব একটা। আই হ্যাভ আ
যা বোঝাচ্ছি সেটা লক্ষ্য করো। তাহলে আমি এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। আমি কি বলেছি? কমপ্লেক্স এবং কম্পাউন্ড হচ্ছে ক্লজ আছে। আর ক্লজ কাকে বলে বলেছি? ক্লজ হচ্ছে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ যার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকে। দেখো এই বাক্যে ফাইনিট ভার্ব এটা একটা আছে, আর একটা আছে এইটা ইজ। এখানেও হ্যাভ, এখানেও ইজ। তাহলে এখানে ক্লজ আছে কোনটা? না এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, আর এটাও একটা ক্লজ। তাহলে এই বাক্যে দুটো ক্লজ আছে, এখানেও দুটো ক্লজ আছে। হ্যাঁ, আর and কে বাদ দিলে এটা একটা ক্লজ। তাহলে এই বাক্যে দুটো ক্লজ, আর এই বাক্যে তুমি একটু সরে অন্য জায়গায় বসো, ফাঁকা জায়গায় বসো, তাড়াতাড়ি যাও, আমার ক্লাসকে ডিস্টার্ব করো না, অন্য কোথাও বসো। আমি কিছু করতে পারবো না স্যার, ডোন্ট ডিস্টার্ব মাই ক্লাস। ও ভালো ছেলে তো, ভালো ছেলে সামনে বসলে পেছনে বসলে, সামনে বসলে ওরকমই হয়। আচ্ছা, আই হ্যাভ এ পেন এন্ড ইট ইজ রেড, বুঝতে পারছো? এটাও একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ কাকে বলে? দেখো প্রত্যেকটা অংশের মধ্যে একটা করে ফাইনিট ভার্ব আছে, তাহলে একটা ক্লজ। এখন আমাদের জানতে হবে, পরীক্ষায় যেটা দেওয়া আছে যিনি বলে দিচ্ছি, কোনটা মেন ক্লজের ভাগে চলে আসে। ক্লজের ভাগ মানে ক্লজ প্রধানত তিন রকম হয়: মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ আর সাব ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, মানে এই বাক্যের মধ্যে দুটো ক্লজ দেখো, একটু তফাৎ দেখতে পাচ্ছ না? এই হুইচটা লিঙ্কার, এটাও কিন্তু লিঙ্কার, কিন্তু এখানে হুইচটা ক্লজের ভেতরে ধরে নিয়েছে, কিন্তু এখানে তো বাইরে করা আছে, বুঝতে পারলে? তাহলে তার মানে হচ্ছে এখানে ব্যাপারটা এরকম, আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড। এই যে দুটো, এই যে বাক্যটা লেখা আছে এখানে, আই হ্যাভ এ পেনটা একটা ইন্ডিপেন্ডেন্ট অংশ, স্বাধীন। আমার একটা কলম আছে, কোনো মানে অসম্পূর্ণতা নেই তো, কিন্তু শুধু যদি বলি হুইচ ইজ রেড, যেটা হয় লাল, তাহলে অর্থটা কমপ্লিট হয় না। আমি যদি বলি হুইচ ইজ রেড, হুইচ ইজ রেড, হুইচ ইজ রেড, তার মানে কি বলবো? হুইচ ইজ রেড কি? জামা লাল না, পেন লাল না, রক্ত লাল, কি লাল? তাহলে এই অসম্পূর্ণতা আছে, কিন্তু এইটা বলার পরে এইটা বললে কি হবে না, বোঝা যায় যে পেনটা লাল। তাহলে এই অংশটা অর্থের জন্য বা মিনিং এর জন্য এই অংশের উপর নির্ভর করছে। এই ক্লজটা অর্থের জন্য এই ক্লজের উপর নির্ভর করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নির্ভরশীল খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ, আর এইটা হচ্ছে মেইন ক্লজ। আমি দেখছি এই বিএস স্টুডেন্টরা অনেকেই মনোযোগ একদিকে নেই, কিন্তু তুমি কি অসুস্থ না? অফিসের টাইম দেওয়া লাগবে না। তাহলে বোঝা গেল ক্লজ করকম বলেছি প্রধানত তিন রকম: মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা বলিনি আমি। এই বাক্যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে মেইনলি মেইন ক্লজ, সাব ক্লজ থাকে। তাহলে যে ক্লজ অর্থের জন্য, মিনিং এর জন্য মেইন ক্লজের উপর নির্ভর করে তাকে বলা হচ্ছে সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজ অর্থের উপরে স্বাধীন তাকে বলা হচ্ছে মেইন। তাহলে আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, পুরো বাক্যটাতে আই হ্যাভ এ পেন একটা ক্লজ এবং এটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, আর এটা হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এইভাবে বলা হয়। এইটুকু জানলে এবারে কোঅর্ডিনেট ক্লজটা দেখো। এই একই বাক্যকে কেমন লিখেছে? অর্থ কিন্তু সেম। আই হ্যাভ এ পেন এন্ড ইট ইজ রেড, আমার একটা কলম আছে এবং এটা হয় লাল। তাহলে আই হ্যাভ এ পেন, এটা দেখো, এটাও ইন্ডিপেন্ডেন্ট। আমার একটা কলম আছে, পরিষ্কার, মানে কারো উপর কিছু করার দরকার নেই। এন্ড ইট ইজ রেড, এবং এটা হয় লাল, এবং বাকি এটা হয় লাল, এটা হয় লাল, এটা একটা কমপ্লিট মিনিং বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেউ কার উপর নির্ভর করছে না, সেই জন্য এরা আসলে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এন্ড দিয়ে যুক্ত আছে বলে এদেরকে বলা হচ্ছে, এন্ড কে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন একটা মেজর ভাগ হয় সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। হ্যাঁ, কনজাংশনের ভাগ আছে, তোমরা হয়তো জানো না, ইংলিশ মিডিয়াম স্কুলটা পড়ে বা বলতে আসছে। তাহলে এন্ড, বাট, অর, এই ধরনের কনজাংশনগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেট মানে একটা সঙ্গে একটা যোগ করে,
আর সাবঅর্ডিনেটিং কখন হচ্ছে না একটা এরা কি করে না এই নির্ভরশীল খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজে যুক্ত হতে সাহায্য করে। আমরা এই ব্যাপারে কি দেখলাম যে এই ক্লজটা এর উপর নির্ভর করছে এবং এই যে যুক্তে সাহায্য করছে এই হুইচ বা কনজাংশনটা, এই হুইচ সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে মেনলি ব্যবহার হয় যখন কিনা ক্লজগুলো কেউ কারোর উপর নির্ভর করছে না। কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজগুলো হয় অরিজিনালি মেন ক্লজ, কারণ কেউ কারোর উপর নির্ভর করে না। তাদেরকে যুক্ত করে কে না অ্যান্ড, বাট, অর প্রভৃতি কনজাংশন, এগুলোকে কি বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাই এই ধরনের ক্লজগুলো কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলো প্রধানত হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে মনে মনে যাবে এরা কে কারোর উপর নির্ভর করে না। আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই, খুব ভালো, বোঝার পক্ষে অত্যন্ত ভালো। পরিবারের সঙ্গে তোমার বাড়িতে যদি বাবা একা ইনকাম করে বা মা একা ইনকাম করে, একজন ফ্যামিলি ইনকাম আছে, ইনকাম আর্নিং মেম্বার আছে, তাহলে তোমার পরিবারটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমার বাবা হচ্ছে মেন ক্লজ, বাকি সব সাব করে। বাবা যদি একা ইনকাম করে অর্থের জন্য সবাই কার উপর নির্ভর করবে? বাবার উপর নির্ভর করবে। তো অর্থ মানে এখানে কি মিনিং না মানি? মানি। তাহলে সেক্ষেত্রে বাবা মেন ক্লজ, বাকি সব দাদু, ঠাম্মা, দিদি, মা সবাই সাব করে। বোঝা গেল জিনিসটা? আর বাবা মা দুজনই ইনকাম করে, তাহলে কিন্তু তোমার ফ্যামিলিটাকে বলা যাবে কম্পাউন্ড সেন্টেন্স। যুক্ত আছে, কেউ তার উপর অর্থের জন্য নির্ভর করে না। কি বোঝা গেল জিনিসটা? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলো সাধারণত অর্থের জন্য কেউ কার উপর নির্ভর করে না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজগুলো অর্থ বা মিনিং এর জন্য একে না মানে সাব ক্লজ মেন ক্লজ উপর নির্ভর করে। মেন ক্লজ কিন্তু সাব ক্লজ উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে এখান থেকে সাব ক্লজ সম্পর্কে আইডিয়া হলো তো? একটা গোপন কথা বলেছি, সাব ক্লজের শুরুতে সাধারণত লিঙ্কার থাকে, এই লিঙ্কারগুলো থাকে, হু, হুইচ, ওয়ে। ঠিক আছে? তাহলে ক্লজ প্রধানত করকম জানলে? তিন রকম। কি কি? মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেট। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে মেইনলি মেইন ক্লজ, সাব ক্লজ থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ থাকে। আর আমরা মনে মনে কি জানবো? কোঅর্ডিনেট ক্লজগুলো আসলে মেইন ক্লজ, আর কেউ তার উপর অর্থের জন্য নির্ভর করে না। সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই ধরনের কনজাংশনগুলো থাকে। ঠিক আছে? এবার তোমরা কেউ চাইলে, আচ্ছা আমি একটু লিখে তাহলে এটা একটা ক্লজ, তোমরা পারলে একটু লিখে এখন দেখো, আর আমি বুঝতে পারবো না। এই ক্লজ যদি পারি তাহলে ক্লজ 1, ক্লজ 2 লিখেছো, ক্লজ 1, ক্লজ 2। ঠিক আছে, লিখে নাও। অনেকে শুনছিলে মন দিয়ে একটু লিখে নাও। এরপরে আমি ক্লজের ভাগটা ছক করে দরকার লিখে দেবো। ঠিক আছে?